আজকে আমরা এসেছি মাহেশের মন্দির দর্শন করতে। এই দেখো আমার পেছনে যে মন্দিরটা দেখা যাচ্ছে, এই মন্দিরটাতে জগন্নাথ বলরাম সুভদ্রা গর্ভগৃহ রয়েছে। আর বাকি আরও মন্দিরে কি কি আছে ঘুরে দেখাচ্ছি, চলো সঙ্গে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অজানা শহরের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি সরস্বতী পুজোর অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের দিদি বাসি রুটির মতো আগে নিজের ইন্ট্রোটা দিয়েছে, এইবার আমি নিজের ইন্ট্রোটা শুরু করছি। চল, আজকে যে মন্দিরটা নিয়ে আলোচনা করতে চলেছি সেই মন্দিরটা হলো শ্রীরামপুরের মাহেশ মন্দির। অনেকদিন পর তোমার দিদি আর আমি হঠাৎ আমাদের টুটিফুটিতে বসে বেরিয়ে পড়েছি মাহেশ মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে ঢুকতেই তো চক্ষু চড়ক গাছ। এ কি, মন্দিরের পুরো পরিবর্তন! মনে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অনুদানে মন্দির কর্তৃপক্ষ খুবই ভাবে উপকৃত হয়েছে। তো এই মহেশ মন্দির সম্পর্কে তোমাদের সাথে কিছু ইতিহাস শেয়ার করে নিই। মহেশ কেমন আছে, কেমনই আছে তার রথ, কেমনই আছে তার মন্দির, সেসব তো পরে জানাবই। এখন চলে আসছি নতুন ইতিহাসে। মাহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রা উৎসবের পেছনে একটি কিংবদন্তি রয়েছে। সেটি হল চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন। তার ইচ্ছে হয়েছিল যে তিনি জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন, কিন্তু যেরকম ভাবা সেরকম কাজ তিনি করতে পারলেন না, কারণ পুরীর মন্দিরের পাণ্ডারা এসবে তাকে বাধা দেন। তিনি দুঃখিত হন এবং তিনি আমরণ অনশনে বসলেন। তিনি পরে জগন্নাথ দেব তাকে দেখা দিয়ে বলেন, ধ্রুবানন্দ, বঙ্গদেশে ফিরে যাও, যেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ নামেতে এক গ্রাম আছে, সেখানে যাও। আমি সেখানে এক বিরাট দারুব্রহ্ম নিম গাছের কাণ্ড পাঠিয়ে দেব। সেই কাঠে বলরাম সুভদ্রা আর আমার মূর্তি গড়ে পূজা করো। আমি তোমার হাতে ভোগ খাওয়ার জন্য উদগ্রীব। এই স্বপ্ন দেখে ধ্রুবানন্দ মাহেশ এসে সাধনা শুরু করলেন। তারপর এক বর্ষার দিনে মাহেশের ঘাটে একটি নিমকাঠ ভেসে এলো। তিনি জল থেকে সেই কাঠ তুলে দেবতার মূর্তি বানিয়ে মন্দির প্রতিষ্ঠা করলেন। সন্ন্যাস গ্রহণের পরে শ্রী চৈতন্য পুরীর উদ্দেশ্যে রওনা হন। পথে তিনি মাহেশে পৌঁছেছিলেন। ধ্রুবানন্দের মন্দির পরিদর্শন করার পরে তিনি তার জ্ঞান হারিয়ে ফেলেন এবং গভীর সমাধিতে মগ্ন হন। শ্রী চৈতন্য মাহেশকে নবনীলাচল অর্থাৎ নতুন পুরী বলে নামকরণ করেছিলেন। পরে বৃদ্ধ ধ্রুবানন্দ তাকে মন্দিরের দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। এতে মহাপ্রভু কমলাকার পিপলাইকে মন্দিরের ভার দেন, যিনি ছিলেন শ্রী চৈতন্যদেবের দ্বাদশ গোপালদের মধ্যে পঞ্চম। এর কিছুদিন পর ধ্রুবানন্দের প্রয়াণ হয়। কমলাকার সুন্দরবনের খালি ঝুলির জমিদারের পুত্র। তিনি যুক্তিবিজ্ঞান অধ্যয়ন করতে নবদ্বীপে এলেন। পরে তিনি মহাপ্রভুর একজন প্রিয় শিষ্য হয়ে ওঠেন এবং তার মন্ত্রণালয়ে যোগদান করেন। তিনি 64 মন্বন্তরের মধ্যে প্রথম। মাহেশ জগন্নাথের মন্দিরের ভার গ্রহণ করার পর তিনি সেখানে থাকতে শুরু করেন। তিনি এই বিখ্যাত রথ উৎসব 620 বছর আগে শুরু করেন। এখন যে জায়গাটি আপনারা দর্শন করছেন সেটি হলো মাহেশের গর্ভগৃহ, যেখানে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা সিংহাসনে বসে আছেন। মাহেশের ইতিহাস থেকে জানা যায় তার উত্তরাধিকারীরা এখনো সেবায়িত বা মন্দিরের অধিকারী হিসেবে মাহেশে বসবাস করেন। পরবর্তীকালে 1755 কলকাতার নয়নচাঁদ মল্লিক মাহেশের জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছিলেন, যা আজও রয়েছে। বর্তমান রথটি প্রায় 129 বছরের পুরনো। শ্যামবাজারের বসু পরিবারের সদস্য হুগলির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসু রথটি তৈরি করে দিয়েছিলেন। রথটিতে রয়েছে মোট 12টি লোহার চাকা এবং 2টি তামার ঘোড়া। ইতিহাস বলে সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী স্বপ্ন পেয়ে গঙ্গায় ভেসে আসা নিমকাঠ দিয়ে দারুমূর্তি তৈরি করেছিলেন। প্রতি বছর রথের আগে বিগ্রহের অঙ্গরাগ হয়ে থাকে। রথের দিন জিটি রোড দিয়েই রথ টানা হয়। এই রথযাত্রাকে কেন্দ্র করে আজও বসে মেলা। বিশেষ উল্লেখযোগ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাধারানী উপন্যাসের প্রেক্ষাপটও ছিল এই মাহেশের রথযাত্রা।
লোকে তখনকার দিনে মাটি হাঁড়ি করে রান্না করতো তো, আর রান্না করে খেয়ে নিত, অন্নগুলো খেয়ে নিত, খেয়ে নিয়ে এক জায়গায় ফেলে দিত ধোঁয়াকার। আর মহাপুরুষ আধুনিক মন্দির 1755 সালে নির্মাণ করা হয়। কলকাতা নিবাসী নয়নচাঁদ মল্লিক এর খরচ দেন। একবার বৈদ্যবাটির একজন ভক্ত মন্দিরে রথদান করেছিলেন। 1797 সালে শ্রী রামকৃষ্ণের বিখ্যাত শিষ্য বলরাম বসুর দাদা কৃষ্ণরাম বসু আরেকটি রথদান করেছিলেন। সময়ের সঙ্গে সেই রথ জীর্ণ হয়ে পড়ে। কৃষ্ণরামের ছেলে গুরুপ্রসাদ 1798 সালে 9 চূড়া বিশিষ্ট নতুন রথ বানিয়ে দেন। 1884 সালে রথযাত্রার দিন বল্লভপুরের গুন্ডিচাবাটিতে সেই রথটিও আগুনে পুড়ে যায়। তখন বসু পরিবারের কর্তা কৃষ্ণচন্দ্রবাবু বর্তমান লোহার রথটি তৈরি করিয়ে দেন। মার্টিন বার্ন কোম্পানি রথটি তৈরি করে। সেই সময় এর দাম পড়েছিল 20 লক্ষ টাকা। 1885 সাল থেকে ওই রথই টান শুরু হয়। সেই থেকে একভাবে ওই রথ চলেছে। সেই রথের উচ্চতা ছিল 50 ফুট। 12টি লোহার চাকা রয়েছে রথেতে। রথ ঐতিহ্যগত বাংলা নবরত্ন শৈলী, এতে 9টি চূড়া রয়েছে। তাছাড়া এই মাহেশ যে স্বনামধন্য মানুষদের চরণধুলিতে ধন্য, তারা হচ্ছেন শ্রী রামকৃষ্ণ পরমহংস এবং তার স্ত্রী, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখের। বন্ধুরা, এই মন্দিরটি সম্পর্কে আরো তথ্য অজানাই থেকে গেল, কারণ অনেক তথ্যই আমরা জানি না। কিন্তু যতটুকু জানি তার থেকে বোঝা গেল মন্দিরটির বিশেষ গুরুত্বপূর্ণতা রয়েছে। মন্দিরটির পরিবেশ এবং স্নিগ্ধতা সত্যি আমাদেরকে মুগ্ধ করেছিল। মন্দিরের দর্শনীয় স্থান এবং মন্দিরের ভেতরে যে ছোট ছোট মন্দিরগুলি আছে সেগুলিও খুব নজর কাড়ে। সেখানে রামকৃষ্ণ দেবের মন্দির, তাছাড়াও পাশে রাধাকৃষ্ণর মন্দির, বড় ঠাকুরের মন্দির, মা কালীর মন্দির, ও প্রতিটি দর্শনীয় স্থান, মন্দিরের চূড়া থেকে শুরু করে মন্দিরের গর্ভগৃহ পর্যন্ত প্রতিটি সুশোভিত করা আছে। তাছাড়া বাইরে গৌরনিতাই স্ট্যাচু এবং সিংহদ্বার থেকে ঢুকতেই দুটি সিংহের দর্শনও পাওয়া যায়। এখানে আশীর্বাদ, বিয়ে কিংবা গাড়ি পুজো করানো, অন্নপ্রাশন বিভিন্ন ধরনের আয়োজন করা আছে। ভোগ খাবার ব্যবস্থাও আছে। যে সকল দর্শনার্থী এখানে আসতে ইচ্ছুক তারা শ্রীরামপুর স্টেশনে নেবে, সেখান থেকে টোটো কিংবা অন্য কোনো ভেহিকেলের মাধ্যমে আমাদের মাহেশের মন্দিরে চলে আসতে পারেন। আর যারা 2 হুইলার কিংবা 1 হুইলার নিয়ে গাড়ি করে কলকাতা থেকে আসতে চান, তারা জিটি রোড ধরে সোজা পথ ধরে মাহেশের মন্দিরে আসতে পারেন।
তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমার কেমন লাগলো কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই জানিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনে ক্লিক করে আমার চ্যানেলটা শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।